বিমানের সৌদিগামী ফ্লাইট স্থগিতে ভোগান্তি। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউলেও পরিবর্তন, বাড়তি টাকা দিয়ে নতুন বুকিং। শারীরিক অবস্থার উন্নতি হলেও শিগগিরই হাসপাতাল ছাড়তে পারছেন না বেগম জিয়া। এখনো রয়েছে স্বাস্থ্যগত জটিলতা। ফিরেই ধরবেন বিএনপির হাল, আশা শীর্ষ নেতাদের। এবং এবারও ধান চাল সংগ্রহ ব্যর্থ হওয়ার শঙ্কা। নানা পরিকল্পনার কথা বলছেন মন্ত্রী। করোনায় খাদ্য ঘাটতি এড়াতে আমদানিতে শুল্ক ছাড় দিয়ে মজুদ বাড়ানোর তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। সৌদিগামী ফ্লাইট স্থগিত করায় চরম ভোগান্তিতে পড়েছেন সৌদি আরবগামী কয়েক হাজার প্রবাসী। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউলেও এসেছে পরিবর্তন। নতুন বুকিংয়ের জন্য লম্বা লাইনে অপেক্ষা করছেন প্রবাসীরা। অতিরিক্ত টাকা খরচ করে নতুন করে বুকিং দিতে হচ্ছে প্রবাসীদের। দেশটিতে পৌঁছার পর নিজ খরচে 7 দিন কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিংয়ে সহযোগিতা না পাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে অনেকের যাত্রা। রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে নতুন করে টিকিট বুকিং দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন সৌদি প্রবাসীরা। কোয়ারেন্টাইনের জন্য সৌদি এয়ারলাইন্সে নির্ধারিত হোটেলের জন্য তাদের অতিরিক্ত প্রায় 70,000 টাকা গুনতে হচ্ছে। এত টাকা লাগলো, তাহলে কেমন করবো? সুদি করে আনছি, ঋণ করে আনছি, এগুলা হাতে টাকা নাই। তাহলে এখানে যদি 2বার টাকা লাগে তাহলে আমরা কেমনে বাঁচবো? সোনারগাঁ যান, এখানে যান, ওখানে নির্দিষ্ট কোনো কথা বলে না যে আপনি ওখানে যান আপনার কাজ হবে। কারণ এই ধরনের হজবড় অবস্থা আমরা কোথায় যাব, কার কাছে যাব? আজকে যদি না যাই আমি 5 লাখ টাকার ভিসা, ছুটির মেয়াদ আছে 1 দিন, আমার সম্পূর্ণ ভিসার টাকা, আমার ফ্যামিলি যা আছে সব নিয়ে আমি বড় ভোগান্তির মধ্যে পড়ে যাব। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আছেন রিপোর্টার হাজেরা শিউলি এবং কারওয়ান বাজারের সৌদিয়া এয়ারলাইন্সের সামনে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতে যাব শিউলির কাছে। শিউলি, জেনিফার, গতকাল থেকে সৌদি সরকার বিদেশি যাত্রীদের জন্য সে দেশে প্রবেশের ক্ষেত্রে যেসব বিধিনিষেধ আরোপ করেছে তাতে কিন্তু দুর্ভোগে পড়েছেন সৌদিগামী প্রবাসীরা এবং বিশেষ করে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু জটিলতা কাটেনি। এবং আজকে বিকেল 4টায় যে ফ্লাইট আছে সেটার জন্য কিন্তু এই মুহূর্তে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের 1 নম্বর গেটের সামনে অপেক্ষায় আছেন প্রায় কয়েকশো প্রবাসী এবং তাদের অধিকাংশেরও কিন্তু হোটেল বুকিং হয়নি এবং হোটেল বুকিংয়ের জন্য কত টাকা লাগবে সে বিষয়টাও কিন্তু তাদেরকে সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। গতকাল পর্যন্ত জানানো হয়েছিল যে জেদ্দা যাওয়ার জন্য 54,000 টাকা লাগবে এবং কিছুক্ষণ আগেও তারা সেটি জানতেন। এবং গতকাল সৌদি এয়ারলাইন্সের সোনারগাঁ কার্যালয়ে যাওয়ার পর তাদেরকে দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা অপেক্ষার পর বলা হয়েছে যে আজ সকাল 10টায় তারা বিমানবন্দরে আসার পরই তাদেরকে হোটেল বুকিং দেওয়া হবে। কিন্তু সকাল 10টায় আসার পরেও কিন্তু এখানে আসলে সৌদি এয়ারলাইন্সের কোনো কর্মকর্তা বা কাউকে পাওয়া যায়নি এবং একটু আগে এই মাত্রই কিন্তু 1 নম্বর গেটটি ওপেন করা হয়েছে এবং চেক ইনের জন্য তাদেরকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ানো হয়েছে এবং মাইকে ঘোষণা দেওয়া হয়েছে যাদের হোটেল বুকিং করা হয়েছে তারা একটি লাইনে দাঁড়াবেন এবং যারা টাকা নিয়ে এসেছেন তাদের আরেকটি লাইনে দাঁড়াবেন। তবে এখানে যারা প্রবাসী কর্মীরা যারা আছেন তারা অভিযোগ করেছেন যে গতকাল পর্যন্ত 54,000 টাকা বলা হয়েছিল তাদেরকে যে হোটেল বুকিংয়ের জন্য, তবে আজকে বলা হচ্ছে যে 73,000 টাকা লাগবে। এবং এই বিষয়ে উপস্থিত সৌদি এয়ারলাইন্সের একজন কর্মকর্তাকে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে হোটেল বুকিংয়ের জন্য কত টাকা লাগবে এবং কোথায় সৌদিগামী প্রবাসীরা হোটেল বুকিং করবেন। তারা বলেছেন যে মূলত সোনারগাঁ কার্যালয়ে বিষয়টি সুরাহা করা হবে। তবে এরপরে যেসব যাত্রী আসলে সেখানে হোটেল বুকিং করতে পারবে না তাদের সুবিধার্থে তারা এখানে একটি ব্যবস্থা রেখেছেন এবং কিছুক্ষণ আগেও তারা জানাতে পারেননি যে আসলে কত টাকা হোটেল বুকিংয়ের জন্য লাগবে। তবে প্রাথমিকভাবে তারা জানিয়েছেন যে 73,000 টাকা লাগবে। সেক্ষেত্রে অনেকেই কিন্তু এই পরিমাণ অর্থ নিয়ে আসেননি এবং তারা কিন্তু নতুন করে বিপদে পড়েছেন এবং তারা অনিশ্চয়তা যে আছেন তারা আসলে যেতে পারবেন কি না। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকালও কিন্তু তারা এই হোটেল বুকিং সংক্রান্ত জটিলতার কারণে অনেক যাত্রী ফ্লাইট মিস হয়েছে এবং অনেকেরই কিন্তু করোনা টেস্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং তারা কিন্তু আসলে চরম একটা হযবল অবস্থায় আছেন। এবং আরেকটি বিষয় জানেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু এই জটিলতার কারণে 23শে মে পর্যন্ত সকল ফ্লাইট বাতিল করেছে। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে এখনকার মধ্যে সবশেষ। এখন আমরা চলে যাব কারওয়ান বাজারের সহকর্মী সাদাত রহমতুল্লাহর কাছে। তীব্র গরম আর আসলে অসম্ভব দীর্ঘ লম্বা লাইন, একই সাথে কিন্তু
টিকিট পাওয়ার জন্য আসলে এক ধরনের অনিশ্চয়তা, সব মিলিয়ে এক ধরনের দুর্ভোগে পড়েছেন আসলে এখানকার যে সৌদি প্রবাসীরা। যদিও সকাল 10টার সময় এই টিকিট অর্থাৎ বুকিংয়ের কার্যক্রম শুরু করার কথা থাকলেও শেষ পর্যন্ত আমরা দেখেছি যে 11টার পর নাগাদ তারা এই কার্যক্রম শুরু করেছেন। এখন পর্যন্ত দুটি কাউন্টারে প্রাথমিকভাবে তারা আবার টিকিট বুকিংয়ের কার্যক্রম শুরু করলেও বিশৃঙ্খলায় কিন্তু একটি কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দুটি কাউন্টারের মধ্যে একটি কাউন্টার উপরে এবং একটি নিচতলায় শুরু করেছিল কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্সে, কিন্তু এই কাউন্টারের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করা শেষ পর্যন্ত এই কাউন্টারটি বন্ধ করে দিয়ে এখানকার কর্মকর্তাকে তারা উপরে উঠিয়ে নিয়েছেন এবং এখন একটি কাউন্টারের মাধ্যমে যে সমস্ত যাত্রীরা যারা এখন পর্যন্ত সৌদি আরব যেতে পারেনি বা যাদের বুকিং ক্যান্সেল করা হয়েছে তাদেরকে আবার পুনরায় শিডিউল দেওয়া শুরু করেছে। এবং আপনি সকাল থেকে জানিয়ে রাখছিলাম যে যাদের ফ্লাইট আজকে মূলত দুটি ফ্লাইট রয়েছে, এই দুটি ফ্লাইটের মধ্যে একটি ফ্লাইট বিকেল 4টার সময় যাবে এবং আরেকটি ফ্লাইট যাবে রাত যাবে হচ্ছে রাত 12টায়। এবং এই রাত যাদের বিকেলে ফ্লাইট তাদেরকে এরই মধ্যে সরাসরি চলে যেতে বলা হয়েছে বিমানবন্দরে, এবং রাতের ফ্লাইটের যারা যাত্রীরা রয়েছে তাদেরকে থাকতে বলা হয়েছে। অন্যদিকে যাদের ফ্লাইট এরই মধ্যে ক্যান্সেল করা হয়েছে, বাতিল করা হয়েছে, তাদেরকে আবার পুনরায় এখান থেকে শিডিউল করা হচ্ছে। যদিও তাদের সবচেয়ে বড় যে দুর্ভোগের বিষয়, তারা বলছেন যে এরই মধ্যে সৌদি সরকারের যে বিধিনিষেধ তা মেনেই তারা কিন্তু হোটেল বুকিং দিয়েছিলেন, কিন্তু নতুন করে বিধিনিষেধ আরোপ করায় এখন নতুন করে এই সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে নতুন করে হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে তাদেরকে এখানে কিন্তু বুকিং দেওয়া শুরু করেছে। এবং এই বুকিংয়ের জন্য বাড়তি প্রত্যেকে কিন্তু গুনতে হচ্ছে 65 থেকে 70,000 টাকা। একই সাথে যারা পূর্বে বুকিং দিয়েছিলেন সেই বুকিংয়ের অর্থ ফেরত পাওয়ার এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে, কারণ সেই বুকিংটি দেওয়া হয়েছিল একদম সৌদি আরবই। সব মিলিয়ে এক ধরনের অনিশ্চয়তা এবং এক ধরনের দুর্ভোগ এই নিয়ে আসলে এই মুহূর্তে রয়েছেন সৌদি এয়ারলাইন্সের যারা বিদেশ প্রবাসীরা রয়েছেন তারা। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর সৌদি এয়ারলাইন্সের কারণবাজি কার্যালয় থেকে সৌদি প্রবাসীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের সবশেষ খবর। সৌদি আরবগামী ফ্লাইট স্থগিতের বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন কারওয়ান বাজার সৌদি এয়ারলাইন্সের সামনে থেকে সহকর্মী সাদাত রহমতুল্লাহ। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বেগম খালেদা জিয়ার, তবে আরও কিছু স্বাস্থ্যগত জটিলতার কারণে খুব শিগগিরই হাসপাতাল থেকে বাসায় ফেরা হচ্ছে না বিএনপি নেত্রীর। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দায়িত্বশীল এক চিকিৎসক বলছেন তাকে দ্রুত সুস্থ করে তুলতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। এদিকে বেগম জিয়ার বাড়ি ফেরার প্রতীক্ষায় দলীয় নেতাকর্মীরা। শীর্ষ নেতারা বলছেন স্বাভাবিক জীবনে ফিরলে দলের সাংগঠনিক অবস্থা মজবুতের পাশাপাশি আন্দোলনের দিক নির্দেশনা দেবেন বিএনপি চেয়ারপারসন। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর 3 সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ মাসের শুরুর দিকে শ্বাসকষ্টের কারণে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন জানানো হলেও আইনি বাধ্যবাধকতায় তা আটকে যায়। পরবর্তীতে ধীরে ধীরে শ্বাসকষ্ট কমে যাওয়ার সাথে বেগম জিয়ার শারীরিক অবস্থারও উন্নতি হতে থাকে। এ অবস্থায় তাকে কবে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে এ নিয়ে শুরু হয়েছে আলাপ আলোচনা। সম্প্রতি তাঁর ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেনকে এ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি সাংবাদিকদের জানান মেডিকেল বোর্ড গুরুত্ব সহকারে বেগম জিয়ার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এই চিকিৎসা কার্যক্রমকে দীর্ঘমেয়াদী বলে উল্লেখ করেন তিনি। বয়সে করোনা পরবর্তীতে মানুষের শারীরিক অবস্থা প্রেডিকশন করা, এটা করা তো রিয়েলি টাফ। এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক বিষয়টি পরিষ্কার করে বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও স্বাস্থ্যগত বেশ কিছু জটিলতা থাকায় এখনই তিনি হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন না। এদিকে দলীয় চেয়ারপারসন কবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন সেদিকেই তাকিয়ে আছেন নেতাকর্মীরা। বিএনপিকে বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল অভিহিত করে দলের এই ভাইস চেয়ারম্যান বলেন, বেগম জিয়া সুস্থ হলে শক্তিশালী হবে বিএনপি, একই সাথে নির্দেশনা মিলবে আন্দোলনের। বিএনপির বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল। বিএনপির নেতাকর্মী সবার মধ্যেই দেখি নানা ধরনের অসন্তোষ। সুতরাং বেগম জিয়া বা তারেক রহমান তারা দলীয় নেতৃবৃন্দের সাথে বসে নতুন ছক কষে আন্দোলনে যেতে হবে। গত 10 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে 27 এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, পদ্মায় কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় মাওয়ায় বাজার চড়া। বড় ইলিশ কেজিতে বিক্রি হচ্ছে 2000 টাকার উপরে। ছুটির দিনে কিনতে এসে হতাশ ক্রেতারা। সিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আজও প্রতিবাদ বিক্ষোভ করেছেন গণমাধ্যম কর্মীরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
পুরো ঘটনাটি সাজানো উল্লেখ করে বক্তারা বলেন, রোজিনা ইসলামকে মুক্তির পাশাপাশি হেনস্থার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও শাস্তি দিতে হবে। সরকারকে আমলা নির্ভর না হয়ে জনবান্ধব হওয়ার আহ্বান জানান তারা। এ সময় 1923 সালের উপনিবেশিক অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিল করে সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান বক্তারা। সরকারের 3 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন যে রোজিনা যাতে ন্যায় বিচার পান সেটি তারা নিশ্চিত করবেন, কিন্তু তাদের বক্তব্য নিয়ে আমি সন্দিহান। তবে আজকের অবস্থান থেকে আমরা বলতে চাই, নারায়ণগঞ্জে অপহরণ মামলা দায়েরের 14 বছর 4 মাস পর সশরীরে ফিরে এলেন অপহৃত রুবেল। এদিকে মিথ্যা মামলা দিয়ে 19 জনকে আসামি করে হয়রানি করায় রুবেলের মায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পারিবারিক কোন্দলের জের ধরে এই ঘটনা ঘটেছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নিখোঁজ হওয়ার সময় বয়স ছিল 7 আর এখন 21 বছরের যুবক। নারায়ণগঞ্জ সদরের আলীরটেক ইউনিয়নের কুরেরপাড় এলাকা থেকে 2007 সালের 10 জানুয়ারি হারিয়ে গিয়েছিল রুবেল। 14 বছর 4 মাস পর হঠাৎই যোগাযোগ হয় মায়ের সাথে, 7 জাগে বাড়ি ফেরার। এদিকে মা রহিমা বেগম 14 বছর আগেই দায়ের করেছেন অপহরণ মামলা। এরই মধ্যে ভুক্তভোগী 2 আসামিকে নিয়ে থানায় হাজির হন রুবেল। মারধরও করতো মায়, তার জন্য আমি বাড়ি আয়ে পড়ছি যখনই এই মায় এই সুযোগে ওদের আগের পুরানা কিসের লেগে এই কেসটা দিল আমি তা বলতে পারলাম। খাওয়ার পরে হঠাৎ করে হঠাৎ কইছি যে ওদের বাচ্চা রয়েছে। এদিকে হয়রানির জন্য রহিমা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীরা। আমার এই পলাতক জীবনটা অনেক কষ্টের গেছে, আমি জীবনে মনে এত কষ্ট আর কোনো দিনও করি নাই। আমি চাই যে আমার এই কষ্টের বিচার। বিভিন্নভাবে মার খাওয়াইছে বা অসুবিধা করছে, এই বিচারটা আমরা চাই। এই ব্যাপারে সদর মডেল থানার ওসি জানান রুবেলকে আদালতে হাজির করা হবে। পরবর্তীতে আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করেন সেক্ষেত্রে আইনের বিধিবিধান আছে, বিধিবিধান অনুযায়ী যদি কেউ অভিযোগ করে বা আমাদের পক্ষ থেকে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। মায়ের 2 স্বামীর সংসারের 5 সন্তানের মধ্যে রুবেল তৃতীয় সন্তান। বাড়ি থেকে পালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছোটখাটো কাজ করে জীবনযাপন করেন তিনি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে, ভারতীয় ভ্যারিয়েন্টের লাগামহীন সংক্রমণে বিপর্যস্ত ব্রিটেন। 21 জুন থেকে লকডাউন তুলে নেওয়া নিয়ে দোটানায় বরিস সরকার। পল্লবী, বিশ্বব্যাপী করোনা মহামারীতে দেশে দেখা দিয়েছে খাদ্য ঘাটতির শঙ্কা। এ অবস্থায় খাদ্যশস্য উৎপাদন বাড়াতে এবারও কৃষকদের স্বল্প সুদে ঋণ দেওয়া সহ নানা পরিকল্পনার কথা জানালেন কৃষিমন্ত্রী। খাদ্য সচিব বলছেন, মজুদ স্বাভাবিক রাখতে মিলারদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি চাল ও গম আমদানি পরিকল্পনা নেওয়া হয়েছে। বাজারে চালের দাম বেশি থাকায় এবারও ধান চাল সংগ্রহ ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। শুল্ক ছাড় দিয়ে চাল আমদানি করে অন্তত 15 থেকে 18 লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। প্রসূন আশিসের রিপোর্ট। স্বাধীনতার পর 5 দশকে দেশে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে 3 গুণেরও বেশি। এমনকি চাল উৎপাদনে সারা বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। তবে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে ইউএসডি এর গ্রেইন অ্যান্ড ফিড আপডেট প্রতিবেদন অনুসারে চলতি অর্থবছরে গতবারের চেয়ে 10 লাখ টন কমে চালের উৎপাদন হবে 3 কোটি 48 লাখ টন। অপরদিকে 75 লাখ টন গমের চাহিদার বিপরীতে উৎপাদন হবে মাত্র 12 লাখ টন। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে খাদ্যশস্য সংগ্রহের পাশাপাশি শুল্ক ছাড় দিয়ে আমদানির মাধ্যমে পর্যাপ্ত মজুত করতে হবে। সরকারকে সবসময় অ্যাডভান্স পারচেজ করে রাখতে হবে, যাতে স্টোরে 15 থেকে 18 লক্ষ টন তারা সরবরাহ করতে পারে না। সরকারের কাছে বিক্রি করতে গেলে মধ্যস্বত্ব চলে আসে, ইম্পোর্টের ব্যবস্থাটা করতে হবে। ট্যাক্স বসানো আছে, সেই ট্যাক্সটা উঠিয়ে দিলে ব্যক্তি খাত ভারত থেকে চাল নিয়ে আসে। তাদেরকে আমরা বিনামূল্যে খাদ্যশস্য উৎপাদন বাড়ানোকে গুরুত্ব দিয়ে নানা পরিকল্পনা নেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। মহামারী তো একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের ফেলেছে, সেটাকে আমরা মাথায় রেখে নানান পদক্ষেপ আমরা নিয়েছি। গত বছর 5,000 কোটি টাকা দিয়েছিল 4% সুদে, এটা মৎস্য পশুপালন এগুলো সহ। তারপরে আমরা 14,000-15,000 কোটি টাকা লোন দিই 8-9% সুদে, সেটাকে আমরা কমায় 4% করেছি। এটা অব্যাহত থাকবে। ইতিমধ্যে প্রায় $43 বিলিয়ন আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কাজে আন্তর্জাতিক বাজার থেকেও খাদ্য কেনা আমাদের কোনো
সমস্যা হবে না। আমরা কিছু এদিকে গত বছর ধান চাল সংগ্রহ ব্যর্থ হওয়ায় এবার চাল ও গম সংগ্রহ বাড়াতে মিলারদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি আমদানির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান খাদ্য সচিব। বন্যা বা ঘূর্ণিঝড় বড় কোনো বিপর্যয় না আসে তাহলে কোনো সমস্যা হবে না। 5 থেকে 6 লাখ মেট্রিক টন গম বিদেশ থেকে আমদানি করি। আমাদের সেই পরিকল্পনা হয়ে গেছে, জুন জুলাই এই সময় আমরা টেন্ডার করে ওই পরিমাণ আমরা কিনে ফেলতে পারবো। যারা আমাদেরকে আগে চাল দিবে তাদের কিন্তু আমরা প্রণোদনা হিসেবে অতিরিক্ত বরাদ্দ দিব। সরকারিভাবে চাল আমদানির ক্ষেত্রে ভারতকে বিবেচনায় রাখার কথাও জানান তিনি। ইন্ডিয়া যেহেতু আরো প্রোডাকশনের সারপ্লাস। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পদ্মায় ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। এ কারণে মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে তাজা ইলিশ কিনতে এসে হতাশ ক্রেতারা। সরবরাহের চেয়ে চাহিদা বেশির সুযোগে হাঁকা হচ্ছে চড়া দাম। বড় ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 2100 টাকা পর্যন্ত, মাঝারি মানের ইলিশের কেজি 1500 টাকা। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জের মাওয়া আড়তে শুরু হয় হাঁকডাক। ছুটির দিনে ঢাকা ও আশপাশের জেলা থেকে পদ্মার ইলিশ কিনতে ছুটে আসেন ক্রেতারা। ইলিশ আসতেই হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। বেচা কেনা চলে অন্তত 2 ঘন্টা। তবে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় সরবরাহ কম। এই সাইজের 2000 টাকা কেজি, 1800 কেজিও যায়। মাছের চাহিদা বেশি, কাস্টমার বেশি, দামও বেশি। চাহিদা অনেক বেশি হওয়ার কারণে পদ্মার ইলিশটার দামটা একটু তুলনামূলকভাবে অন্য ইলিশের চেয়ে বেশি। কিন্তু ক্রেতা বেশি হওয়ার সুযোগে ইলিশের বাজারে আগুন। বড় ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2100 টাকা কেজিতে, আর 800 থেকে 900 গ্রাম ইলিশের দাম হাঁকা হচ্ছে 1200 থেকে 1500 টাকা। ইলিশের যে দাম, সেই দামে আমাদের কিনা সম্ভব না। 2100 টাকা কেজি ইলিশ, 4000, 5000, 6000 টাকা হালি, তো সাধারণ মানুষের কিনে খাওয়া সম্ভব না। ক্রেতা অনেক বেশি, মাছের আগের তুলনায় দামটা অনেকটাই বেশি। আড়তের জায়গা কম হয়, ছুটির দিনে ক্রেতাদের সামাল দিতে হিমশিম অবস্থা। আড়তে যে জায়গা আছে সেই জায়গা আমাদের হইতেছে না। সরকারের কাছে একটু অনুরোধ করতে, সেই জায়গাটা আমাদের একটু বাড়াই দেয়। আমাদের সমুদ্রের ঘাট 1 ঘন্টা হলো ঘাটটা সময়, জায়গা বাড়াই দিলে গাড়ি পার্কিং হয়। প্রাচীন মাছের এই হাটে 29 আড়ত ও 200 খোলা বিক্রেতা বিক্রি করছেন টনে টনে মাছ। আড়তদাররা বলছেন এই ইলিশের হাটকে কেন্দ্র করে অন্তত 5000 লোকের কর্মসংস্থান। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময়। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ, ফলে ব্রিটিশ সরকারকে লকডাউন তুলে নেওয়া সহ সব পরিকল্পনায় নতুন করে ছক কষতে হচ্ছে। পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রমকে করা হয়েছে আরও গতিশীল। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। আগামী আগস্ট মাসের মধ্যেই পুরোপুরি করোনা মুক্ত হওয়ার স্বপ্ন দেখেছিল ব্রিটেন। তা তো হচ্ছে না, উল্টো করোনার ভারতীয় ভেরিয়েন্টের চোখ রাঙানিতে আবারও দিশেহারা ব্রিটিশ সরকার। সপ্তাহের ব্যবধানে দেশটিতে এই ভেরিয়েন্ট সংক্রমিতের হার 160%। চিকিৎসকরা বলছেন সংক্রমণের হার নিয়ন্ত্রণ করতে না পারলে ব্রিটেনে করোনার 3য় ঢেউয়ের আশঙ্কা রয়েছে জুলাই মাসে। এই যে নিউ ভ্যারিয়েন্ট, সেটি ইউকের যে নিউ ভ্যারিয়েন্টটি তার চেয়ে 40 থেকে 50% বেশি সংক্রমণ ছড়াতে পারে। গবেষণায় দেখা গেছে ব্রিটেনে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে এই নতুন ভেরিয়েন্ট সংক্রমিত করলেও ঝুঁকির মাত্রা অনেকটাই কম। চিকিৎসকরা মনে করছেন দ্রুত ভ্যাকসিন কার্যক্রমেই পারে এই ভেরিয়েন্টের ভয়ঙ্কর থাবা থেকে ব্রিটেনবাসীকে রক্ষা করতে। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড একটি ছোট্ট স্টাডিতে দেখা গিয়েছে যে নতুন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটি প্রচলিত যে কয়টি ভ্যাকসিন আছে সেটি পুরোপুরি প্রতিরোধ ক্ষমতা তৈরি না করতে পারলেও কিছুটা প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সহায়তা করবে। মানুষকে যদি আমরা দ্রুত ভ্যাকসিনেট করতে পারি তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা আরেকটা নতুন ওয়েভ দিবে না। আগামী 21শে জুন থেকে দেশ জুড়ে পুরোপুরি লকডাউন তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে এখন দোটানায় রয়েছে ব্রিটিশ সরকার। লকডাউন শিথিল করে পুরোপুরি স্বাভাবিক অবস্থার দিকে ব্রিটেন। তবে নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে করোনার ভারতীয় ভেরিয়েন্ট। বাড়ছে সংক্রমণের হার, একই সাথে বাড়ছে আতঙ্ক। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজে প্রথম ওয়ানডেতে বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও সিরিজের শেষ ওয়ানডেতে ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে করোনায় সময় স্বল্পতার কারণে বিশ্বকাপ বাছাই পর্বের সিরিজগুলোতে আইসিসি রিজার্ভ ডে রাখেনি বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্টে।
ভৌগোলিক অবস্থার কারণে বাংলাদেশে মে জুন মাস থেকে প্রবল বৃষ্টিপাতের শুরু হয়। তাই বিভিন্ন গণমাধ্যমের খবর আগামী কয়েকদিনের মধ্যে নাকি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে উৎপত্তি হতে পারে। তবে আবহাওয়ার পূর্বাভাসে এমনটা বলেননি দেশের আবহাওয়াবিদরা। কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম ওয়ানডেতে বৃষ্টি হানা না দিলেও সিরিজের শেষ ওয়ানডেতে প্রবল বৃষ্টির আশঙ্কা আছে। 23 তারিখে হালকা ছিটেফোঁটা কোথাও বৃষ্টি হতে পারে, কিন্তু খেলায় তেমন প্রভাব ফেলবে না। আর 25 এবং 28 তারিখে একটু বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি। বর্ষণ এমন হলে সিরিজের শেষ ওয়ানডে পণ্ড হতে পারে। বোর্ডের কাছে তাই জানতে চাওয়া হয়েছিল বৃষ্টির মৌসুমের শুরুতে হোম সিরিজে কেন রিজার্ভ ডে নেই। দ্বিপাক্ষিক এই সিরিজটি যেহেতু 2023 বিশ্বকাপের বাছাই পর্বের অংশ আর পৃথিবী জুড়ে চলছে করোনার আধিপত্য, যে কারণে সময় স্বল্পতার ব্যাপারটি মাথায় রেখে আইসিসি এই সিরিজগুলোতে রাখেনি রিজার্ভ ডে। যেহেতু সুপার লিগের জন্য 2023 পর্যন্ত যতগুলো প্রত্যেকটা দেশ 8টা করে সিরিজ খেলবে, সো এখানে কিন্তু কোনো আপনার এক্সট্রা ডে রাখেনি। সো আমাদের তো আইসিসির নিয়মটা ফলো করতে হবে, আমরা সেটাই করছি, বাট এখানে কিন্তু কোনো রিজার্ভ ডে নেই। আইসিসির সুপার লিগের প্রতিটি ওয়ানডের বিজয়ী দল 10 পয়েন্ট করে পাবে, আর কোনো কারণে খেলা পণ্ড কিংবা পরিত্যক্ত হলে 5 পয়েন্ট করে ভাগ করে নিবে 2 দল। যেহেতু সবার ব্যস্ততা আছে, সবার কমিটমেন্ট আছে আপনার, এই জন্য হয়তো রাখেনি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিমানের সৌদিগামী ফ্লাইট স্থগিতে ভোগান্তি। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউলেও পরিবর্তন, বাড়তি টাকা দিয়ে নতুন বুকিং। এবং শারীরিক অবস্থার উন্নতি হলেও শিগগিরই হাসপাতাল ছাড়তে পারছেন না বেগম জিয়া। এখনও রয়েছে স্বাস্থ্যগত জটিলতা। ফিরেই ধরবেন বিএনপির হাল, আশা শীর্ষ নেতাদের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।